বাড়ি থেকে মাত্র 100 কিলোমিটার দূরে ঘটা এক অদ্ভুত ঘটনার কথা আমি জানতেই পারতাম না যদি না ফণী আমায় তা বলতো। ফণী মানে ফণীভূষণ মণ্ডল, আমার বিশেষ বন্ধু ও খুবই কাছের মানুষ। আমার বাড়ির অনতি দূরে তাঁর বাস। সাংস্কৃতিক জগৎকে কেন্দ্র করে আমাদের আলাপ এবং সখ্যতা গড়ে ওঠে। বাড়ির যে কোনো বিপদে আপদে, প্রয়োজনে অপ্রয়োজনে, কেউ আসুক চাই না আসুক, ফণীকে আমি সব সময় পাশে পাই। এবছর দুর্গাপুজোর আগেই সে জানালো পুজোয় সে পিসিমার বাড়ি বেলদা যাচ্ছে। বিজয়ার সন্ধ্যায় কলিং বেল বাজতেই দরজা খুলে দেখি ফণী এসেছে। জিজ্ঞাসা করলাম, বেলদা থেকে কবে ফিরলে? সে জানালো আজই সকালে ফিরেছে। ভিতরে এসে এ কথা সে কথার পর সে জানালো, ওখানে একটা ঘটনা ঘটেছে তোরই, যা নিজের চোখে দেখে এসেছি, সেটা তোমায় জানাবো বলে বিশেষ করে এলাম। বললাম, কেন, ওখানে আবার কি হলো? কোনো বিপদ হয়নি তো? পিসিমা পিসিমশাই ভালো আছেন তো? ফণী বলল, হ্যাঁ ওরা ভালো আছেন, তবে ঘটনাটি অন্য। আমি আগ্রহ নিয়ে বললাম, ব্যাপারটা কি? ফণী এবার যা বলল সেভাবেই লিখছি। মহালয়ার আগের দিন বিকেলে আমি জমি জমার কাজ নিয়ে রওনা দিয়েছিলাম পিসির বাড়ি। পিসি আর পিসেমশাই পূর্ব মেদিনীপুরের বেলদা শহরের কাছে এক গ্রামে থাকেন। প্রায় 50 বছর আগে পিসি যখন বিয়ের পর সেখানে যায়, তখন ভালো রাস্তা, ইলেকট্রিক কিছুই ছিল না। গ্রামটা ছিল খুব ছোট, কয়েক ঘর বাসিন্দা, একটা পাড়া বললেই হয়। পরে পরে রাস্তাঘাটের উন্নতি হয়, ইলেকট্রিক আসে, হাইওয়ের কাছে বলে যোগাযোগ ব্যবস্থা ভালো হয় এবং ধীরে ধীরে বাইরে থেকে বহু মানুষ এসে বাড়িঘর তৈরি করে বসবাস, ব্যবসা শুরু করেন। চাকুরিজীবীও ছিলেন অনেক। অজপাড়া শহরের রূপ নেয়। বর্তমানে বেশ বড় জায়গা এটি। ওখানে পৌঁছে দেখি পিসি তো ঠিক আছেন, কিন্তু পিসে মশাই খুবই চুপচাপ রয়েছেন, কোনো কথা বলছেন না। অনেক জিজ্ঞাসা করায় তিনি আমায় যা বললেন সেটা এরকম, 1 বছর আগে বাজার ছাড়িয়ে কিছুটা দূরে একটা ফাঁকা পুরো জায়গায় নিজের বাড়ি বানানোর কাজ শুরু করান বিকাশ মাইতি বলে এক ব্যক্তি। বিকাশবাবু ছিলেন খড়গপুর পুলিশ ডিপার্টমেন্টে, রাজ্যের বিভিন্ন থানায় সুনামের সাথে থেকেছেন। অবসরের কয়েক বছর আগে এক ভদ্রলোকের কাছ হতে জায়গাটি তিনি কিনে নেন। ঠিকাদারের উপর দায়িত্ব। In this story, you'll face a terrifying mystery where a house is built on a cremation ground. Strange events unfold one after another, with eerie red eyes appearing in the darkness. To uncover the full story, watch on our channel FD Shorts. একসময় ওখানে কোনো পুকুর ছিল, এখন ভরাট হয়ে গিয়েছে। ভিত খোঁড়ার পর বাড়ির বেস ঢালাইয়ের দিন কাজ দেখতে আসেন বিকাশবাবু। তিনি মন দিয়ে বাড়ির কাজ দেখছিলেন। হঠাৎ তার চোখ যায় তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা এক বয়স্ক লোকের উপর। লোকটার পোশাক জীর্ণ, হাত পায়ে মাটি লেগে। তিনি লোকটার সামনে এসে জিজ্ঞাসা করেন, কি হলো, আপনি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে, কিছু কি বলবেন নাকি? লোকটা বলে, আমি চাষ করি ওই পাশের জমিতে, আপনি বাড়ি বানাচ্ছেন থেকে একটু দেখতে এলাম। তা আপনি কি ঠিকাদার নাকি নিজের বাড়ি নিজে বানাচ্ছেন এখানে? বিকাশবাবু তার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে জানান তিনিই বাড়ির মালিক। শুনেই লোকটা তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠল, এত জায়গা থাকতে অন্য কোনো জায়গা পেলেন না, এখানেই বাড়ি বানাতে হলো? এই জমিটা ফাঁকা পড়ে আছে কত বছর ধরে, আর আপনি এখানে বাড়ি বানিয়ে থাকবেন? বিকাশবাবু মনে মনে ভাবলেন, তিনি তো সব কাগজপত্র যাচাই করে জায়গাটা কিনেছেন, বাড়িও বানাতে শুরু করে দিয়েছেন। তাহলে কি এই লোকটা এই ফাঁকা জমি দখল করে নিয়ে চাষ করার ধান্দায় ছিল? উনি বাড়ি আরম্ভ করায় ওনার নিশ্চয়ই ইচ্ছে অপূর্ণ রয়ে গিয়েছে, তাই এসব বকছেন। বিকাশবাবু ভাবনার জগৎ ছেড়ে বাস্তবে ফিরে এসে দেখলেন লোকটি ফিরে যাচ্ছে। বিকাশবাবু চেঁচিয়ে বললেন, ও মশাই, কিছু বলে গেলেন না যে? আপনার কি কিছু সমস্যা আছে? লোকটা আবার দুপা ফিরে এসে বললেন, আমি আর কি বলবো, আমার আর বলার কি আছে? বাড়ি বানাচ্ছেন বানান, পরে নিজেই বুঝবেন। বলেই হন হন করে ফিরে গেল।
বিকাশবাবু লোকটার হেঁয়ালি কথার এক বিন্দুও বুঝতে না পেরে বাড়ির কাজ দেখাশুনোতে মন দিলেন। যাই হোক, বাড়ি সম্পূর্ণ হওয়ার কয়েক মাসের মধ্যেই বিকাশবাবু অবসর নেন। স্ত্রী এবং এক মেয়েকে নিয়ে বিকাশবাবু এসে ওঠেন নতুন বাড়িতে। নতুন জায়গা, নতুন নতুন লোকজন, আশেপাশে দু একটা ফ্যামিলি ছাড়া তখনও পর্যন্ত কারোর সঙ্গে পরিচয় হয়নি। পুলিশের চাকরি করতেন বলে কিনা জানি না, তবে বিকাশবাবু নিজেকে অন্যদের থেকে একটু দূরেই সরিয়ে রাখতেন। আরেকটা বিষয়, বিকাশবাবুর বাড়ির চারপাশে এখনো অনেকটা জায়গা খালি পড়ে আছে, অথচ কেউ সেখানে বাড়ি করেনি। হয়তো যার জায়গা তিনি বিক্রি করতে চাননি বা তেমন কোনো উপযুক্ত খদ্দের পাওয়া যায়নি। বিকাশবাবু নতুন বাড়িতে এসেছেন 2 কি 3 মাস। খুবই আনন্দে কাটছিল, কিন্তু হঠাৎ একদিন একটা ঘটনায় আনন্দের রেশ কাটল। যদিও ব্যাপারটা সামান্য, তবুও তাদের, বিশেষ করে বিকাশবাবু স্ত্রীর মনটা কেমন যেন খুঁজখুঁজ করতে লাগলো। বিকাশবাবু ও তার স্ত্রী এক ঘরে, আর তার পাশের ঘরে তার মেয়ে ঘুমিয়েছিল। মাঝরাত বরাবর একটা বিশ্রী কর্কশ তীব্র শব্দে ঘুম ভাঙে বিকাশবাবু এবং তার স্ত্রীর। প্রথমে বিছানায় বসে বুঝতে চেষ্টা করেন শব্দটা কিসের আর কোথা হতেই বা আসছে। বুঝতে পারেন তাদের শোবার ঘরের বাইরে থেকে আসছে আওয়াজটা, যেন 3-4টে বিড়াল একসাথে তারুর স্বরে চেঁচিয়ে চলেছে। চারিদিকে দরজা জানলা বন্ধ, বিড়াল ঢোকা সম্ভব নয়। দরজা খুলে বাইরে বেরিয়ে লাইট জ্বালাতেই সব চুপ, কোথাও কিছু নেই। তবে সে মুহূর্তের জন্য পরক্ষণেই শোনেন রান্নাঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, যদিও সে ঘরের দরজা বন্ধ। কিন্তু সেখান হতেই আসছে আওয়াজটা। তাড়াতাড়ি রান্নাঘরের দরজা খুলে লাইট জ্বালালেন। তখনই মনে হলো এক ছায়া মূর্তি যেন পিছনের জানলার গ্রিল দিয়ে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। বিকাশবাবু স্ত্রী প্রথমে চমকে উঠলেন। কথাটা বিকাশবাবুকে বলতে তিনি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, বেশ, ঘুমোবে, চলো। তার স্ত্রী হয়তো চোখের ভুল ভেবে শোবার ঘরের দিকে এগোলেন, আর তখনই মেয়ের ঘরের ভিতর থেকে ভেসে এলো সেই 3-4টে বিড়ালের তীব্র কর্কশ চিৎকার। স্বামী স্ত্রী দুজনেই কয়েক মুহূর্ত দাঁড়িয়ে পরস্পরের মুখ চাওয়াচাই করেন, তারপর মেয়ের দরজায় ধাক্কা দিয়ে ডাকতে থাকেন জোরে জোরে। কিছুক্ষণ পর মেয়ে দরজা খুলে ঘুম চোখে জিজ্ঞাসা করেন, কি হয়েছে? সে কথার জবাব না দিয়ে স্বামী স্ত্রী মেয়ের ঘরের খাটের তলা, আলমারির পিছন সব জায়গা দেখতে থাকেন, কিন্তু কোথাও বিড়ালের সন্ধান পেলেন না। বিকাশবাবু স্ত্রীকে মেয়ের কাছে ঘুমোতে বলে নিজে শোবার ঘরে চলে গেলেন। সেই রাতে আর কোনো উপদ্রব হলো না। কিন্তু সকাল হতেই বিকাশবাবু স্ত্রীর মন ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে পড়ল। সত্যি বলতে এই উটকো কাণ্ডে তিনি কিছুটা চিন্তিত হলেন। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও বিড়ালের অস্তিত্বের টের পেলেন না, কিন্তু বিকাশবাবু পেলেন। ছাদে ফুল গাছে জল দিতে গিয়ে ছাদের এক কোণে কিছু পড়ে থাকতে দেখে ভালো করে দেখেন সেগুলো বিড়ালের উচ্ছিষ্ট হাড় মাংস। আরো ভালো করে দেখতে গিয়ে তিনি ভীষণ চমকে ওঠেন। পুলিশি তীব্র নজরে বোঝেন সেগুলো কোনো পশুর নয়, মানুষের পচা গলা মাংসখণ্ড। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে সেগুলো তুলে ছুঁড়ে দেন দূরের জমিটার দিকে। স্ত্রী ভয় পেতে পারেন ভেবে তাকে কিছু জানালেন না। এভাবে আরো কটা দিন কাটার পর যা ঘটল তার জন্য বিকাশবাবুরা মোটেও প্রস্তুত ছিলেন না। সেদিন সকাল হতে তাদের মেয়ের শরীর সামান্য খারাপ ছিল। সে নিজের ঘরে চুপচাপ শুয়েছিল। বিকাশবাবুরা যখন বিছানা নেন তখন 10টা পেরিয়ে গেছে। ঠিক আগের দিনের মতো মাঝরাতে এক হাড় হিম কর্কশ চিৎকারে স্বামী স্ত্রীর ঘুম ভেঙে যায়। চিৎকার তখনও হয়ে চলেছে। ঠিক চিৎকার নয়, কে যেন বিড়বিড় করে কিছু একটা বলে চলেছে। দরজা খুলে বাইরে আসতে দেখেন আওয়াজটা আসছে তার মেয়ের ঘরের ভিতর থেকে। মেয়ের কি জ্বর বেড়েছে? কিন্তু এ তো তাদের মেয়ের গলা নয়,
তারা দরজা ধাক্কা দিতে থাকেন, কিন্তু মেয়ে দরজা খোলে না। ওরা জানলার কাছে গিয়ে মেয়ের নাম ধরে ডাকতে থাকেন, কিন্তু মেয়ে দরজা খোলে না। জানলার পাল্লার সামান্য ফাঁক দিয়ে ভিতরে দৃষ্টি দিতেই প্রায় আর্তনাদ করে বসে পড়েন বিকাশবাবু স্ত্রী। স্বামীকে কিছু বলতে গিয়েও মুখ দিয়ে স্বর বের হয় না, শুধু ইশারা দিয়ে জানালাটা দেখাতে থাকেন। বিকাশবাবু দেখেন দরজার দিকে পিছন ফিরে মেয়ের বিছানায় খোলা চুলে যে বসে আছে সে তার মেয়ে নয়, অন্য কেউ, যার গোটা শরীরটা যেন ঘন কালো লোমে ঢাকা। তিনি বিমূঢ়ের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে জোরে জোরে ডাকতে থাকেন। দরজা খোলে না, উল্টে ভিতর থেকে ভেসে আসে কর্কশ একটা আওয়াজ, পালা পালা, আমার ঘর ছেড়ে পালা, না হলে তোদের সবাইকে মেরে ফেলবো। বিকাশবাবু ভীষণ ঘাবড়ে যান। দীর্ঘদিন পুলিশের চাকরি করেছেন, কত কি দেখেছেন। ভয় ডর বলে কিছু নেই, অথচ আজ যেন তিনি দুর্বল হয়ে পড়েন। বুঝতে পারেন মেয়ের কথা ভেবেই হয়তো ভয় পেয়েছেন জীবনে প্রথমবার। লক্ষ্য করেন তার স্ত্রী ভয়ে বিস্ময়ে সমানে দরজায় আঘাত করে চলেছে। ভিতর থেকে ভেসে আসছে একটা গোঙানির শব্দ। এইভাবে কতক্ষণ চলেছিল জানা নেই। হঠাৎ মেয়ে দরজা খুলে দাঁড়ায়। বিকাশবাবু স্ত্রী ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরেন। দেখেন মেয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি তাকে বিছানায় শুইয়ে গায়ে চাদর ঢাকা দেন। বিকাশবাবু সারা ঘর তন্ন তন্ন করে দেখেও অস্বাভাবিক কিছু পেলেন না। পরদিন থেকে মেয়ের জ্বর আরো বেড়ে যায়। স্থানীয় ডাক্তার ডেকে চিকিৎসা করানো হয়, কিন্তু সেদিন থেকে মেয়ের খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। কোনো কিছুই খাওয়ার রুচি হয় না, জ্বরও ছাড়ে না। অদ্ভুত ব্যাপার, দিনের বেলায় সব ঠিকঠাক গোলমাল নেই, রাত হলেই প্রতিদিন কোনো না কোনো অলৌকিক অদ্ভুতরে ঘটনা ঘটতে থাকে। সকলে চিন্তিত হয়ে পড়েন। এরপর যত দিন যেতে থাকে তার মেয়ের খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। সে ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকে। বাবা মাকে কাছে পেলেই বলে, আমি মরে যাব, আমি আর বাঁচবো না। ও বলেছে ও আমাকে মেরে তারপর আমাকে ছিঁড়ে খেয়ে নেবে। মেয়েকে এরকম ভুল বকতে দেখে তারা ঠিক করেন তাকে কলকাতা নিয়ে গিয়ে ভালো কোনো ডাক্তার দেখিয়ে সুস্থ করবেন। ইতিমধ্যে ঘটনার কথা প্রতিবেশীদের মধ্যেও পৌঁছে যায়। তারা ভিড় করে ওদের বাড়িতে আসেন। তারা বিকাশবাবুদের নিজেদের মতন করে পরামর্শ দেন। বিকাশবাবু মেয়েকে নিয়ে কলকাতা যান, চিকিৎসা করে ফিরেও আসেন সপ্তাহের মধ্যে, কিন্তু মেয়ের কোনো শারীরিক উন্নতি হয় না। আর কদিন পর ঘটল এক অদ্ভুত এবং ভয়ঙ্কর বিস্ময়কর ঘটনা। সন্ধে 7টা হবে। বিকাশবাবু সামনের বাজারে গিয়েছিলেন। তার স্ত্রী রান্নাঘরে ব্যস্ত, মেয়ে তার ঘরে ঘুমোচ্ছে। হঠাৎ ছাদের উপর ধূপধাপ শব্দ ওঠে। মনে হয় কোনো ভারী বস্তু ছাদের উপর পড়ছে। বিকাশবাবু স্ত্রী রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোতে থাকেন। ছাদে গিয়ে দেখেন কোথাও কিছু নেই। ফিরে এসে রান্নাঘরের দিকে দৃষ্টি দিতেই তিনি ভয় আতঙ্কে চিৎকার করে ওঠেন। দেখেন তার অসুস্থ মেয়ে রান্নাঘরের গ্যাস রাখার স্ল্যাবে বসে নিচে পা ঝুলিয়ে মুরগির কাঁচা মাংসে মুখ রেখে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মাকে দেখে মেয়ে একবার তার দিকে তাকায়। তিনি চমকে ভয় পেয়ে গেলেন। দেখলেন এই মুখ তার মেয়ের নয়। ব্যাপারটা দেখে তিনি ছুটে বেডরুমে গিয়ে মোবাইল নিয়ে বিকাশবাবুকে শিগগিরই বাড়ি ফেরার জন্য বললেন। বেডরুম থেকে বেরিয়ে আবার রান্নাঘরের দিকে যেতে গিয়ে মেয়ের ঘরের দিকে চোখ যেতেই ভয়ঙ্কর এক দৃশ্য দেখে পরক্ষণেই ভয়ে আতঙ্কে সদর দরজা খুলে চিৎকার করে পাড়া প্রতিবেশীদের ডাকতে থাকেন। আমরা গিয়ে দেখি বিকাশবাবু স্ত্রী মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে আছেন। বিকাশবাবুও সেই মুহূর্তে বাড়ি ফেরেন। সকলে মিলে ওনার স্ত্রীকে ঘরের ভেতর এনে জ্ঞান ফেরাবার চেষ্টা করি। সেই মুহূর্তে ইলেকট্রিক চলে যায়। বিকাশবাবু মোমবাতি জ্বালাবার আগেই লাইনটা ফিরে আসে। ওনার স্ত্রীর জ্ঞান ফিরলে সকলে জিজ্ঞাসা করেন, কি হয়েছে?
ওনার স্ত্রী বলেন তিনি ছাদে ভারী কিছু পড়ার শব্দ পেয়েছেন এবং ওনার মেয়েকে রান্নাঘরে কাঁচা মাংস খেতে দেখেছেন। এর কিছুক্ষণ পরেই মেয়েকে সিলিং ফ্যানে ঝুলতে দেখেই তিনি জ্ঞান হারান। তার কথা শুনে সবাই অবাক হয়ে যান, কেননা তার মেয়ে পাশের ঘরে অঘরে ঘুমোচ্ছে। বিকাশবাবু টর্চ নিয়ে তাড়াতাড়ি ছাদে যান। অন্ধকারে ছাদে টর্চের আলো ফেলতে কোণের দিকে সাদা সাদা কিছু একটা পড়ে আছে দেখে এগিয়ে যান। তখনই একটা দমকা হাওয়া ওঠে। বিকাশবাবু দেখেন হাওয়া লেগে গড়িয়ে গড়িয়ে ছাদের মেঝেতে তার পায়ের কাছে এসে আটকে যায় তিনটি মানুষের মাথার খুলি। বেড়ালের পক্ষে ওগুলো আনা সম্ভব নয়। তাহলে তার ছাদে কে ফেললো ওগুলো? তবে কি কোনো বদলোক ভয় দেখাতে বাইরে থেকে ছুঁড়ছে, যার শব্দ তার স্ত্রী পেয়েছে? পুলিশি বুদ্ধিতে তিনি ভাবেন এই বাড়ি দখলের জন্য নিশ্চয়ই কেউ পিছনে লেগেছে তার পরিবারের। কিন্তু কে বা কারা করছে এসব? ভাবতে ভাবতে তিনি নিচে এসে দেখেন আমার পিসেমশাই ছাড়া ওখানে আর কেউ নেই। পিসেমশাই বিকাশবাবুর কাছে কিছু জানতে চাইলে বিকাশবাবু বাড়ি তৈরির শুরুর দিক থেকে আজ অবধি যা ঘটেছে সব বললেন। সব শুনে পিসেমশাই বললেন, রাতের বেলা আর অশুভ অলক্ষণে কথা বলে আপনাকে বিব্রত করব না। কাল দিনের বেলা এসে আপনাকে কিছু কথা বলবো। বাড়ি ফিরে আমাকে দেখে আমাকে আর পিসিমাকে তিনি সমস্ত ঘটনাটি বললেন। পিসেমশাইয়ের কথা শুনে আমি বললাম, দেরি করাটা ঠিক হবে নি, এক রাতেও অনেক কিছু ঘটে যেতে পারে। এখন তো বেশি রাত হয়নি, 8টা বাজছে। চলুন আমিও যাব আপনার সঙ্গে ওনাদের বাড়ি। আপনি যতটুকু জানেন সেটা বলে ওনাদের সাহায্য করুন, পারলে উপায় বাতলে দিন। আমার কথায় পিসেমশাই রাজি হলেন। দুজনে গেলাম ওনাদের বাড়ি। পিসেমশাই আমার সাথেও ওনাদের আলাপ করিয়ে দিলেন। এই কথা সে কথার পর পিসেমশাই বিকাশবাবুকে বললেন, শুনেছি আপনি পুলিশে চাকরি করতেন। যথেষ্ট শিক্ষিত এবং বুদ্ধিমান হয়েও এখানে বাড়ি তৈরি করার আগে আপনি একবার ভালো করে খোঁজটুকুও নেননি। বোঝা উচিত ছিল আশেপাশে এত জায়গায় বাড়ি হলেও এই জায়গাটা কেন খালি পড়ে আছে। মাইতি দম্পতি চুপচাপ শুনছেন। পিসেমশাই আবার বললেন, গত 10 বছরে লোকালয়ে গড়ে ওঠায় জায়গাটা খালি পড়ে, কিন্তু তার আগে এই জায়গাটা ছিল এলাকার শ্মশান। কত মানুষকে দাহ করা হয়েছে তার ঠিক নেই। ছোট বাচ্চা মরলে পুঁতে দেওয়া হয়েছে। আপনার বাড়ির পাশে ছিল একটি নিম গাছ। হলফ করে বলতে পারি অন্তত 2 থেকে 3 জন এই গাছটায় গলায় দড়ি দিয়ে মরেছে। পাশের জলো জায়গাটা ছিল পুকুর, যার জল চিতা নেভানোর কাজে ব্যবহার করা হতো। আমি নিজের চোখে দেখেছি রাতের অন্ধকারে এখানে অনেক ভৌতিক অলৌকিক ঘটনা ঘটতে। আমি নিশ্চিত আপনার মেয়ের শরীরে কোনো অশুভ আত্মার প্রবেশ ঘটেছে। ডাক্তার দেখিয়ে ওকে সারিয়ে তোলা যাবে না। একমাত্র ওঝাই ঝাড়ফুঁক করে ওকে সুস্থ করতে পারে। এই কথা শুনে মাইতি দম্পতি একেবারে নির্বাক হয়ে যান। অনেক পরে বিকাশবাবু স্ত্রী জিজ্ঞাসা করেন, এই এলাকায় আমরা তো নতুন, কিছুই জানি না। আপনি এলাকার এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আপনি যখন এসেছেন এই বিপদে, তাহলে আমাদের একটা দিশা দেন, একটা উপায় বাতলান যে কি করতে হবে আমাদের। পিসেমশাই উত্তরে বললেন, নারায়ণগড়ে এক ফকির আছে, তাকে নিয়ে আসুন, সেই বিধান দেবে। পিসেমশাই ফকিরের ঠিকানা দিয়ে আমায় নিয়ে ঘরে ফিরলেন। সেই রাতে ওই বাড়ির 3 জন একই ঘরে শুলেন। ঠিক মাঝরাতে বিকাশবাবু স্ত্রীর ঘুম ভেঙে যায়। কি যেন একটা বোটকা গন্ধে সারা ঘর ম ম করছে, গরমও লাগছে। হঠাৎ বাইরের দিকে বন্ধ জানলার কাঁচে একটা ছায়া পড়ল। সেদিক থেকে চোখ না সরিয়ে তিনি স্বামীকে ঠেলা দিয়ে জাগাবার চেষ্টা করলেন। উনি উঠে বসতেই জানলা থেকে সরে যায় ছায়াটা, আর জ্বরে বেহুঁশ তার মেয়ে বিছানার উপর উঠে বসে বিকট বিভৎস কর্কশ কণ্ঠে বলতে থাকে, পালা, শিগগির পালা আমার ঘর ছেড়ে, না হলে সব মরবি, আমি সবকে মেরে খাবো।
বিকাশবাবু তার স্ত্রী মেয়েকে ধরে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তার শরীরে যেন 10 গুণ শক্তি। শুধু তাই নয়, জ্বরে গা পুড়ে যাওয়ার বদলে মেয়ের গা, হাত পা বরফের মতো ঠান্ডা। ভয়ে বিকাশবাবুর স্ত্রী জ্ঞান হারানোর উপক্রম। বিকাশবাবু পুলিশ ছিলেন, যথেষ্ট সাহস, গায়ে ক্ষমতাও যথেষ্ট। অনেক কষ্টে মেয়েকে তিনি বিছানায় ফেলে শক্ত করে চেপে রাখেন। তার স্ত্রী মুখে চোখে জলের ঝাপটা দেওয়ার পর মেয়ে শান্ত হয়ে যায়। অস্ফুট স্বরে বলতে থাকে, বাবা, আমি আর বাঁচবো না, আমি মরে যাব, আমি মরে যাব। মেয়ের কথা শুনে তার মা কেঁদে ফেলেন। পরদিন সকালে বিকাশবাবু নারায়ণগড় রওনা দেন। ফেরেন সন্ধ্যা নামার আগেই। বাড়ি এসে স্ত্রীকে জানান, আর চিন্তা করো না, সে ফকির ভদ্রলোক আগামীকাল আমাদের বাড়ি আসবেন। এই ফকির একটি লিস্ট দিয়েছিলেন আমায়, ওনার নির্দেশ মতো লিস্ট মিলিয়ে সবকিছু জোগাড় করে এনেছি। শুনে ওনার স্ত্রী আশ্বস্ত হলেন। পরদিন সকালে যথাসময়ে ফকির এলেন। পাড়াপড়শির ভিড় জমল বিকাশবাবুর বাড়িতে। আমি আর পিসে মশাই দুজনেই উপস্থিত ছিলাম ওখানেই। ফকিরের মুখে লম্বা কাঁচা পাকা দাড়ি, পরনে কালো আলখাল্লা, গলায় 4টে হাড়, হাতে আংটি, সবই বিভিন্ন রঙের পাথর দেওয়া। সবকিছু দেখে ফকির গম্ভীর মুখে জানালো, আমি চেষ্টা করছি, তবে অনেক দেরি হয়ে গিয়েছে। আপনাদের মেয়ের বয়স কম এবং খুবই দুর্বল, তাই ওর মধ্যে অপঘাতে মরা এক অতৃপ্ত নারী আত্মা প্রবেশ করেছে, যে আপনার মেয়ের শরীর ছাড়তে একেবারেই রাজি নয়। এই ঘরের জায়গাটি তার বাসভূমি, তাই ঘরের প্রতিটি দেয়ালের প্রতিটি ইটে তার কুদৃষ্টি পড়ে গিয়েছে। এখানে বসবাস করা নিরাপদ নয়, কারণ সেই আত্মা খুবই শক্তিশালী। আপনাদের মেয়ে সুস্থ হবে কিনা আমি জানি না, হলেও আপনাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, না হলে আরো বড় বিপদ হবে। এরপর ফকির অন্য ভাষায় বিড়বিড়িয়ে চামড় আর হাড়ের টুকরো নিয়ে মেয়েটিকে ঝাড়ফুঁক শুরু করেন। শিশি থেকে বিভিন্ন রঙের জল ছিটিয়ে দিলেন বাড়ির সর্বত্র, আর তক্ষুনি উপস্থিত সকলকে স্তম্ভিত হতচকিত করে বিকাশবাবুর ওই একরত্তি দুর্বল মেয়েটা বিদ্যুৎ গতিতে উঠে বসে মুখ বিকৃত করে হাড়হীন কর্কশ কণ্ঠে বলতে থাকে, এটা আমার জায়গা, আমার ঘর, তুই আমাকে এখান থেকে তাড়াতে এসছিস? এত স্পর্ধা! বাপকে দেখেও শিক্ষা হয়নি, এই লাইনে কাজ করছিস তুই? তোর বাপটা তো এসব করেই বেঘরে মরেছে, তুইও এসব করেই মরবি। পালা, তুইও পালা, নইলে শুধু তোকে নয়, এক এক করে সবকে মেরে ফেলবো। পালা পালা। ফকিরের কথায় 3-4 জন মিলে মেয়েটাকে জাপটে ধরে শান্ত করার চেষ্টা করে। দেখে তাঁর গা বরফের মতো ঠান্ডা, শরীরে আসুরিক শক্তি। ফকির এই সুযোগে তার হাতে একটা তাবিজ বাঁধে আর তার মাথার একগোছা চুল কেটে বাড়ির চারপাশে ছড়িয়ে দেয়। এরপর হাজারো ক্রিয়াকর্ম করে ফকির সন্ধ্যের আগে বিদায় নেয়। যাওয়ার আগে বলে যায়, আজ রাতটা একটু সাবধানে থাকবেন। মাইতি দম্পতি প্রতিবেশীদের অনুরোধ করলেন তাদের সঙ্গে যেন সেই রাত প্রতিবেশীরা জাগেন। কেউ রাজি হলেন না। শেষে আমি ও পিসে মশাই রাজি হলাম এবং তাদের বাড়িতে সেই রাতে রয়ে গেলাম। মেয়েকে ঘুম পাড়িয়ে একসাথে 4 জন একই রুমে গোটা রাতটা জেগে কাটাচ্ছিলাম। হঠাৎ মাঝে রাতে বিকাশবাবুর বাড়ির পিছনের একটা বড় শেওড়া গাছের ডাল মর্মর শব্দে ভেঙে পড়ল, আর তার সাথে সাথে ভেসে এলো কয়েকটা বেড়ালের আর্তনাদ। সকলেই ভয়ে আতঙ্কে চুপচাপ বসে আছি, যেন পিন পড়লে শব্দ হবে। আর তখনই বিছানায় উঠে বসলো বিকাশবাবুর মেয়ে। লাল টকটকে চোখে তাকালো আমাদের সবার দিকে। সকলে ভীষণ ঘাবড়ে গেলাম। এরপর কি হবে বুঝতে পারছি না। ঠিক পর মুহূর্তেই মেয়েটি স্বাভাবিকভাবে আমাদের দিকে তাকালো, যেন কাউকে কিছু বলতে চাইছে। গলা ঠেলে একটা চাপা কান্না বেরিয়ে আসতে চাইছে। সকলের কিছু বোঝার আগেই তখনই মেয়েটি একটি হেঁচকি তুলে পাথরের মতো স্থির হয়ে বিছানায় এলিয়ে পড়ল। সকলে ঝুঁকে পড়লাম মেয়েটির উপর। দেখলাম তার মুখের কষবে তাজা রক্ত গড়িয়ে পড়ছে, বিছানা ভিজিয়ে দিচ্ছে। ঠোঁট দুটো বিস্ফারিত, সারা মুখে কে যেন ধারালো কিছু দিয়ে আঁকি বুকি কেটে দিয়েছে।
তাতে বিন্দু বিন্দু রক্ত। পিসেমশাইয়ের কাছে জেনে আমি পাড়ার এক হাতুড়ে ডাক্তারকে নিয়ে এলাম। তিনি মেয়েটিকে দেখেই জানিয়ে দিলেন আর কিছু করার নেই, তাঁর আসার আগেই মেয়েটি মারা গিয়েছে। কথাটি শুনে আমরা পাথরের মতো বসে রইলাম। বিকাশবাবুর স্ত্রী চিৎকার করে কেঁদে মেয়ের বুকের উপর আছড়ে পড়লেন। দুঃস্বপ্নের রাত্রি শেষে ভোর হলো। ধীরে ধীরে সকালের আলো ফুটল। সকাল বয়স্ক হচ্ছে। কান্নার রোল শুনে প্রতিবেশীদের ভিড় উপচে পড়ল মাইতি বাবুদের বাড়িতে। ঠিক সেই সময় স্থানীয় একজন এসে জানালো, আজ সকালের কাগজে পূর্ব মেদিনীপুরের পাতায় একটা খবর বেরিয়েছে। গতকাল সন্ধ্যায় ওল্ড কাঁথি রোডে সড়ক দুর্ঘটনায় এক ফকিরের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর কথায় বিড়াল জাতীয় কালো কোনো জন্তুর আক্রমণের হাত থেকে বাঁচতে ফকির দ্রুত রাস্তা পেরোতে গিয়ে নাকি দুর্ঘটনার কবলে পড়ে। আমাদের বুঝতে বাকি রইল না, কাল যে এসেছিল এ সেই লোক। 3 দিনের মাথায় মেয়ের কাজ সেরে মাইতি দম্পতি ওই বাড়ি ছেড়ে খড়গপুর চলে যান। আমি তো ফিরে এসেছি, তবে ঘটনাটা মন থেকে ভুলতে পারছি না। আজ দুপুরে পিসেমশাইয়ের কাছে ফোনে জানলাম বিকাশবাবুদের বাড়িটা এখনো তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। কেউ সেদিকে পা মারায় না। হয়তো কোনো অতৃপ্ত প্রেতাত্মার কবলে পড়ে অপঘাতে মৃত্যু হতে পারে, এই ভয়। ফণির কাছে ঘটনাটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। মাইতিবাবুর মেয়ে অতৃপ্ত আত্মার কবলে পড়ে প্রাণ হারালো। ফকিরও তার বিরুদ্ধাচরণ করতে গিয়ে বেঘরে মরল। জানি না একমাত্র সন্তান হারিয়ে মাইতি দম্পতি এখন কেমন আছেন। তাদের প্রতি সহমর্মিতা জানানো ছাড়া আমার আর কিছু বলার নেই। ভাবছি, শিক্ষিত সমাজ যাই ভাবুক, বিজ্ঞান যতই এগিয়ে যাক, আমাদের গ্রামগঞ্জে সকলের অজান্তে আজও অলৌকিক এমন কিছু ঘটে, বিজ্ঞানে যার ব্যাখ্যা মেলে না। In this story, you'll face a terrifying mystery where a house is built on a cremation ground. Strange events unfold one after another, with eerie red eyes appearing in the darkness. To uncover the full story, watch on our channel FT Shorts. In this story,
You'll face a terrifying mystery where a house is built on a cremation ground. Strange events unfold one after another, with eerie red eyes appearing in the darkness. To uncover the full story, watch on our channel FT Shorts.